রিজার্ভ চুরির সন্দেহের তালিকায় এসকে সুর, সহযোগী ভারতীয় নাগরিক রাকেশ। পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগে ক্ষমতার অপব্যবহার খতিয়ে দেখবে দুদক। ফেব্রুয়ারি মাঝামাঝিতে সংস্কার নিয়ে সংলাপ, সংশোধিত রিপোর্টের জন্য বাড়ল 15 দিন। জুলাই আগস্ট বর্বরতার নতুন ভিডিও প্রকাশ, এখনো খুঁজে পাওয়া যায়নি এক তরুণের মৃতদেহ। বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে চায় পাকিস্তান, 2 সেনাবাহিনী উচ্চ পর্যায়ের বৈঠক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21atv চ্যানেলে। এছাড়া সংবাদেও থাকছে জুলাই আগস্টের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বই একমাত্র বাহন, বললেন 21-এর ভাইস চেয়ারম্যান। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ঘোর সন্দেহের তালিকায় সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। তার পরামর্শেই কেন্দ্রীয় ব্যাংকের মতো অতি সংবেদনশীল প্রতিষ্ঠানে প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পান ভারতীয় নাগরিক রাকেশ আস্তানা। রিজার্ভ চুরির ঘটনা ফাঁস হওয়ার পরপরই বাংলাদেশ ছেড়েছেন রাকেশ। তবে রিজার্ভ চুরির সন্দেহে বেড়াজাল ভাঙতে পারেননি তিনি। এসকে সুর চৌধুরীও সন্দেহের বাইরে নন। এছাড়াও ব্যাংক ও আর্থিক খাতে লুটপাটে অন্যতম সহযোগী বলা হয় এসকে সুর চৌধুরীকে। রাজীব জামানের রিপোর্ট। গভর্নর ডক্টর আতিউর রহমান, তবে কেন্দ্রীয় ব্যাংক চালান ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। একটা সময় এটি ছিল ওপেন সিক্রেট। এ কারণে ব্যাংক খাতের মাফিয়া চক্রের সদস্যরা এসকে সুর চৌধুরীকে গভর্নরের চাইতেও দিতেন বেশি গুরুত্ব। এস আলম, নজরুল ইসলাম মজুমদার, সালমান এফ রহমান, জয়নুল হক শিকদার, পিকে হালদার, শেখ আব্দুল হাই বাচ্চুরা আগ্রাসী হয়ে ওঠেন এসকে সুরের সময় থেকেই। এসকে সুরের ব্যাপারেও সেই ঘটনায় দেখা গেছে, শোনা গেছে গত সরকারের বিভিন্ন মহলের সাথে তার একটা বিশেষ ধরনের সম্পর্ক ছিল, যার জন্য তার প্রমোশন হয়েছে। রিটায়ারমেন্টের পরেও সে এক্সটেনশন পেয়ে সেখানে গুরুত্বপূর্ণ পদে ছিল। তো এগুলোকে ইন্ডিকেট করে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব থাকাকালে 4টি আর্থিক প্রতিষ্ঠান তুলে দেওয়া হয় পিকে হালদারের কাছে। ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক যখন এস আলম দখল করেন, সেই অনুমোদনও দিয়েছেন এসকে সুর। মাফিয়াদের সিন্ডিকেটকে ব্যাংক লুটে সহায়তা দিয়ে বিপুল অর্থের মালিক তিনি। তদন্ত সাপেক্ষে যথেষ্ট প্রমাণ দুদকের কাছে আসার পরেই তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই ব্যাপারে বোধহয় আর কোনো সন্দেহের অবকাশ নেই। 2012 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন এসকে সুর চৌধুরী। তার মেয়াদেই 2016 সালে হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $810 মিলিয়ন রিজার্ভ চুরি হয়। জনমনে ব্যাপক সন্দেহ রয়েছে হ্যাকিংয়ের ঘটনায় ভারতীয় নাগরিক কথিত প্রযুক্তিবিদ রাকেশ আস্তানা জড়িত থাকতে পারেন। এই রাকেশ আস্তানা হ্যাকিংয়ের কয়েক মাস আগে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ পান, আর তার নিয়োগে এসকে সুর চৌধুরীর প্রভাব ছিল। হ্যাকিং হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো অপরাধের সাথে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত, সবগুলোতে তার নাম সবার শীর্ষে আসছে। যাদের ফ্যাসিলিটেশনের কারণে এই ধরনের দুর্নীতি বা এই ধরনের করাপশনগুলি হয়েছে, অনলি তাদেরকে অ্যাকাউন্টেবল করে তাদেরকে আইনের আওতায় আনা উচিত। যদি আনা হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আর হবে না। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এসকে সুর চৌধুরী ও তার স্ত্রী কন্যার বিরুদ্ধে মামলা হয়েছে। এসকে সুর চৌধুরী এখন কারাগারে। রাজীব জামান, 21 টেলিভিশন, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর দুদকের মামলায় মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজকে কারাগারে পাঠিয়ে আগামী রোববার তার রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়। আদালতে মতিউর রহমান ছাগলকাণ্ডকে নিজের পাপ বলে উল্লেখ করেছেন। আরও জানাচ্ছেন মাহতাব মিনহাজ। বুধবার বিকেলে আদালতে আনা হয় এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে।
মঙ্গলবার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মতিউর ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। জব্দ করা হয় একটি শর্টগান ও 24 রাউন্ড গুলি। এই মামলায় তার 10 দিনের রিমান্ড আবেদন করে তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যে গুলিটা হারিয়ে গেছে বা সে দেখাতে পারে নাই বা কোথাও ব্যবহার করেছে বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে কাউকে এই অস্ত্রটা দিয়েছিল কিনা, বিজ্ঞ আদালত তার পক্ষের আইনজীবীরা ছিল, আইনজীবীরা তার পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার নিকট অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য হস্তান্তর করেন। মতিউর রহমান আদালতে বলেন, গোয়েন্দা সংস্থা তার ছেলেকে ব্যবহার করে ছাগল কাণ্ড ঘটায়। ডিজিএফআই যে ছাগলের কাণ্ড এইটা যে মেকিং করে তার এইটাই তার এই যে ছেলেটা যেই ছাগলের ওখানে গেছে এইটাই তার পাপ, নচেত সে অনেক ভালো কাজ করছে। এদিকে দুদকের মামলায় দুপুরে আদালতে তোলা হয় মতিউর রহমানের প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লাইলা কানিজকে। সে মামলায় 7 দিনের রিমান্ড চাইলে তাকে কারাগারে পাঠিয়ে আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি গ্রেপ্তারের খবরে স্বস্তি ফিরেছে নরসিংদীর রায়পুরায়। একই সঙ্গে দুর্নীতিবাজ এই দম্পতির বিচার দাবি করেন সাধারণ মানুষ। নরসিংদী, গাজীপুর ও ভালুকা প্রতিনিধির সহায়তায় সময় ইসলামের ডেস্ক রিপোর্ট। সরকারি তিতুমির কলেজের সহযোগী অধ্যাপকের চাকরি ছেড়ে 2022 সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুরা উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ লাকি। প্রভাব খাটিয়ে জেলা আওয়ামী লীগের পদও বাগিয়ে নেন। দুর্নীতি অপকর্মে গড়ে তোলেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। রায়পুরায় মানুষের জমি দখল করে নিজের নামে ওয়ান্ডার পার্ক নির্মাণ করেন লাকি। সে সময় লাকির দাপটে সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না। তাদের গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করেন নরসিংদীর মানুষ। 50 জনের মতো মানুষ খুন করছে এবং রায়পুরাবাসীকে নির্যাতিত অপহৃত করে অপমান অপদস্থ করছে। বিশেষ করে আপনাদের সাংবাদিকরা সে একবার এই অকথ্য ভাষায় গালাগালি করছে। উনি অবৈধভাবে অনেক মানুষের জায়গা নিয়ে উনি তাদেরকে টাকা না দিয়ে পার্ক গঠন করছে এবং এই পার্কে অসামাজিক কাজ হইতো। আমরা রায়পুরাবাসী কোনো প্রতিবাদ করলে আমাদেরকে জেল জুলুম খাটতে হয়েছে। মতিউর ও তার স্ত্রীর নামে গাজীপুরের পুবাইলে রয়েছে অত্যাধুনিক একটি রিসোর্ট। আপন ভবন নামের ওই রিসোর্টে স্থানীয়দের কাজ করার কোনো সুযোগ ছিল না। মালিক আগে লায়লা কানিজ আর ওনার হাজবেন্ডের নাম হচ্ছে মতিউর রহমান। এলাকার মানুষ কাজ করতে পারে না, সবার বাইরের নিজস্ব লোকাই না চাকরি করে সব। ময়মনসিংহের ভালুকাতেও রয়েছে এই দম্পতির হাজার কোটি টাকার 100 বিঘা জমি। রয়েছে গ্লোবাল শুজ নামে একটি জুতার কারখানা। ভালুকায় কিভাবে করলো, কেন স্থানীয় প্রশাসন তখন নজরদারিতে আনলেন না, এটি আমার জিজ্ঞাসা। এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই দুর্নীতিবাজদের। ফ্যাসিস্টের দোসর লাকি ও তার দুর্নীতিবাজ স্বামী মতিউরের দৃষ্টান্তমূলক শাস্তি চান সাধারণ মানুষ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-তে নিয়োগে অনিয়মের অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকী ও তার স্ত্রী শাহিন সিদ্দিক ও তার পরিবার, ভাতিজি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সুমাইয়া খানের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে শেখ হাসিনা তার ক্ষমতাকে অনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগে তদন্ত শুরু করেছে দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও WHO এর আঞ্চলিক পরিচালক বানাতে তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের মহাপরিচালক জানান, শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে
অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া সাবেক এমপি শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে 2 কোটি মার্কিন ডলার মানি লন্ডারিং ও প্রায় 300 কোটি টাকার মানি লন্ডারিং এর কারণে জাহাঙ্গীর কবির নানক ও তার স্ত্রী কন্যার বিরুদ্ধে মামলা করেছে দুদক। চট্টগ্রামের একটি চটপটির দোকান ও রেস্টুরেন্ট দেখিয়ে 234 কোটি টাকার ঋণের নামে আত্মসাতের অভিযোগে এসআলম গ্রুপের চেয়ারম্যান ও তার পুত্রের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের। মিসেস সালমা ওসমান, চেয়ারম্যান কে টেলিকমিউনিকেশনস লিমিটেড, শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য এবং চেয়ারম্যান রাতুল টেলিকম লিমিটেড, স্বামী জাহাঙ্গীর কবির নানক, এস আমরিন রাখি, পরিচালক রাতুল টেলিকম লিমিটেড, মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় আজ মামলা রুজু হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 234 কোটি টাকা ব্যাংক ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই ঋণ জালিয়াতির সাথে এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং ব্যাংকটির মালিক সাইফুল আলম মাসুদের সংশ্লিষ্টতা রয়েছে বলে প্রাথমিক তথ্যানুসন্ধানে উদ্ঘাটিত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। দেশে বিভিন্ন সংবাদ মাধ্যমের আরও 14 জন সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স এজেন্সি ইউনিট BFIU। একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হয়েছে। সম্প্রতি এসব সাংবাদিকের ব্যাংক হিসাব তলব করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বরাবর চিঠি পাঠিয়েছে BFIU। চিঠিতে বলা হয়েছে ওই 14 সাংবাদিকের স্বামী বা স্ত্রী এবং পুত্র কন্যা সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ব্যাংক হিসাব খোলার ফর্ম, লেনদেনের বিবরণী সহ আনুষঙ্গিক তথ্য পাঠাতে হবে। 14 জন সাংবাদিকের মধ্যে রয়েছে বার্তা সংস্থা APর ঢাকা ব্যুরো চিফ জুলহাস আলম, UNBর উপদেষ্টা সম্পাদক ফরিদ হোসেন এবং বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সর্দার। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সরকার সংস্কার করতে চায় বলে জানিয়েছেন উপদেষ্টারা। 4 সংস্কার কমিশনের রিপোর্ট জমার পর ব্রিফিংয়ে তারা বলেছেন, সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনা ফেব্রুয়ারি মাঝামাঝি শুরু হবে। আর এই রিপোর্টগুলো সংশোধিত আকারে জমা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে 31 জানুয়ারি পর্যন্ত। মেহেদী হাসানের রিপোর্ট। প্রধান উপদেষ্টার কাছে 4 সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়ার পর ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমের মুখোমুখি সরকারের 3 উপদেষ্টা। তারা জানান, জনপ্রশাসন সংস্কার কমিশনকে 31 জানুয়ারি পর্যন্ত এবং বাকি 6 কমিশনকে পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য আরও 1 মাস সময় দেওয়া হয়েছে। আর এসব সুপারিশ নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে। কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই 1 মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। রাজনৈতিক দলের সাথে মতৈক্যের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে ঐক্যমত হবে, সেইগুলির বিষয়ে আমরা আইন ও নীতি প্রণয়ন করব এবং বাস্তবায়নের চেষ্টা করব। আমাদের কমিশনের যে রিপোর্টগুলো আছে, এটার মধ্যে কিছু কিছু ওভারল্যাপিং আছে, আবার কিছু কিছু একটু আছে আর একটু আপনার কোঅর্ডিনেট করা প্রয়োজন। একই বক্তব্য বাট হয়তো একটু ভিন্নভাবে বলা, একসাথে করার জন্য। প্লাস হচ্ছে ওনারা একটা রোডম্যাপ তৈরি করে দেবেন, আমি আপনাদের যে নির্বাচনের টাইমলাইনের সাথে সম্পর্কিত করে, যে কোন সংস্কারগুলো টপ প্রায়োরিটি দিতে হবে সবাই মিলে বসে, আর কোন সংস্কারগুলো বাড়তি সময় পাওয়া গেলে নির্বাচনের জন্য সেগুলি করা যেতে পারে। এই জন্য 31 জানুয়ারির পরও ওনাদের বাড়তি কিছু সময় তৈরি হচ্ছে। এবছরের মাঝামাঝি নির্বাচন দাবি করেছে বিএনপি। এ ব্যাপারে সরাসরি মন্তব্য না করলেও আইন উপদেষ্টার আশা প্রয়োজনীয় সংস্কারগুলো করে যেতে পারবে এই সরকার। আমরা বিচারিক প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছি। সুষ্ঠুভাবে বিচার হওয়ার পর আমরা এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে দল সংশ্লিষ্টতার বিষয়ে আমরা যেই ধরনের রায় পাবো, সেটার আলোকে বহু সিদ্ধান্ত গ্রহণ করার সময় এবং সুযোগ আমরা পাবো। নির্বাচনের আগেই জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কার 2 সম্ভব হবে বলেও আশা তাদের। আমাদের আশা আছে, এগেইন এটা বিচারালয়ের বিষয়, আমাদের আশা আছে, আমাদের বিশ্বাস আছে, আমরা যে গতিতে এগোচ্ছি ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দেশের সাংবিধানিক নাম ও রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তন সহ একনায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যেন ক্ষমতা কুক্ষিগত না হয়, সেজন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কয়েকটি সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেয়া, রাজনৈতিক প্রভাবমুক্ত করা সহ বেশ কয়েকটি সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। সংবিধান সংস্কার কমিশন ও পুলিশ সংস্কার কমিশন দিয়েছে বেশ কয়েকটি প্রস্তাবনা।
একনায়কতন্ত্র ঠেকাতে বা এক ব্যক্তির হাতে যেন ক্ষমতা কুক্ষিগত না হয় সেজন্য ক্ষমতার ভারসাম্য আনতে বেশ কয়েকটি সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। এক্ষেত্রে জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ এসেছে। সংসদের নিম্নকক্ষে আসন থাকবে 400টি, এর মধ্যে 100 আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে, তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে। আর উচ্চকক্ষে আসন থাকবে 105টি, নির্বাচন হবে আনুপাতিক পদ্ধতিতে। সংসদের 2 কক্ষ মিলিয়ে মোট আসন হবে 505টি, নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে। দেশের সাংবিধানিক নাম ও রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তনের সুপারিশও এসেছে কমিশনের প্রতিবেদনে। এদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী পুলিশকে প্রাণঘাতী অস্ত্র না দেয়া, রাজনৈতিক প্রভাবমুক্ত করা সহ বেশ কয়েকটি সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। আওয়ামী লীগ গত 15 বছরের শাসনামলে পুলিশকে ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। তাদের জন্য লোভনীয় পোস্টিং, যোগ্যদের পাশ কাটিয়ে পদোন্নতি ও দুর্নীতির সুযোগ করে দেয়া হয়। জুলাই আগস্টের বিক্ষোভের সময় নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে পুলিশ, এতে ব্যাপক প্রাণহানি ঘটে। এজন্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধে এ সুপারিশ করা হয়। এছাড়া পুলিশের নিয়োগ, পদোন্নতি এবং নজরদারি নিয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে। 6 কমিশনের মধ্যে 4 কমিশন রিপোর্ট জমা দিলেও বাকি 2 কমিশন রিপোর্ট জমা দেবে আগামী 31 জানুয়ারি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করা, 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী না হতে পারা, সংসদে আসন বৃদ্ধি, না ভোটের ব্যবস্থা চালু, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, জাতীয় নির্বাচনে প্রার্থীর বয়স কমিয়ে আনার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বুধবার সংসদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। সোহেল সামি রিপোর্ট। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়, আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে। বহুল আলোচিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদনে রাখা হয়েছে 150টি সুপারিশ। জাতীয় সংসদ এবং সরকারের মেয়াদ কমিয়ে আনার পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করা, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে করা, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা, না ভোটের বিধান রাখা, প্রার্থীর বয়স 25 থেকে কমিয়ে 21 বছর করা, ইভিএম বাতিল সহ মৌলিক পরিবর্তনজনিত বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে। সংসদের উচ্চ কক্ষ হবে সংখ্যানুপাতিক ভিত্তিতে, 50% হবে দলীয় আর বাকি শতাংশ হবে নির্দলীয়। 2বার প্রধানমন্ত্রী হওয়ার পর যেন রাষ্ট্রপতি না হন। বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ দেওয়ার আমরা সুপারিশ করেছি। আওয়ামী সরকারের সময় তুমুলভাবে বিতর্কিত নির্বাচনের সঙ্গে জড়িতদের বিশেষ শাস্তির কথাও তুলে ধরেন ডক্টর বদিউল আলম মজুমদার। গুরুতর মানবাধিকার যারা লঙ্ঘন করেছে এবং যারা ভয়াবহ দুর্নীতিতে লিপ্ত ছিল, বিশেষত যারা গুম, খুন, তারপরে এবং অর্থ পাচার এবং অন্যান্য নির্যাতন, বিভিন্ন রকম নির্যাতন, অমানসিক নির্যাতন করেছে, তাদেরকে নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে রাখার ব্যাপারে আমরা সুপারিশ করেছি। নির্বাচন সংশ্লিষ্ট বিশিষ্টজনদের পরামর্শ নিয়েই সুপারিশমালা তৈরি করা হয়েছে বলে জানান তিনি। প্রায় 90% মানুষ এই স্থানীয় সরকারকে জাতীয় নির্বাচনের আগে করার পক্ষে মতামত দিয়েছেন। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে 47 দফা প্রস্তাব দিয়েছে দুদক সংস্কার কমিশন। বুধবার বিকেলে রাজধানীতে সংবাদ সম্মেলনে প্রস্তাবগুলো তুলে ধরেন কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা তাসনিম। দুর্নীতি ও অন্যায় নিয়ে কাজ করা দুদকের সংস্কারে গঠিত কমিশন 6 মাস থেকে 48 মাস মেয়াদী বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছে। কালো টাকার বৈধতা বন্ধ, দুদকের কর্মকর্তাদের কৃতিত্ব অনুযায়ী বেতন বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে সংস্কারের প্রস্তাব এনেছে কমিশনটি। সেই সংবিধানের ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় এবং অর্পিত ক্ষমতা, সেটির ব্যক্তিগত কারণে অপব্যবহারকে সংবিধানের 20-2 অনুচ্ছেদের সংশোধন দরকার। বাংলাদেশে প্রতি বছর কালো টাকাকে বৈধতার সুযোগ দেওয়া হয়, আমরা সুনির্দিষ্টভাবে প্রস্তাব করেছি। দুদককে নতুনভাবে তৈরি করতে কমিশনারদের মেয়াদ, সাংবিধানিক স্বীকৃতি, তাদের কাজের রিপোর্ট সম্পর্কিত ক্ষেত্রেও সংস্কারের প্রস্তাব এনেছে এই কমিশন। আমরা এই প্রস্তাব করেছি আমাদের একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ল, অর্থাৎ স্বার্থের দ্বন্দ্ব নিরসন এবং প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে। আমরা চাই দুদকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হোক। ন্যূনতম একজন নারী সদস্য সহ আমরা 5জনের একটা কমিশন দেখতে চাই। দুদকের সংস্কারের সাথে সাথে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার রোধেও প্রস্তাব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। দুর্নীতির প্রতিকার এবং প্রতিরোধে
কিন্তু তার সাথে পুরো রাষ্ট্র কাঠামোর একটা সংশ্লিষ্টতা দরকার। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের ভয়াবহ বর্বরতার নতুন ভিডিও প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ট্রুথ অ্যান্ড জাস্টিস প্রজেক্ট ITJP। এতে 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিন যাত্রাবাড়ী ও গাজীপুরে কিভাবে নিরস্ত্র বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করে পুলিশ তার দৃশ্য রয়েছে। 2 ঘটনায় 20 জনকে হত্যা করা হয়। এর মধ্যে 20 বছরের তরুণ হৃদয়ের মৃতদেহ এখনও খুঁজে পায়নি স্বজনরা। অনুসন্ধান বলছে সহিংসতায় নিহতের সংখ্যা পূর্বের ধারণার চেয়ে অনেক বেশি। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। 5 আগস্ট 2024 গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে পুরো দেশ তখন উল্লাসে ব্যস্ত। গাজীপুরে উত্তেজিত জনতা পুলিশ স্টেশনের সামনে একটি গাড়িতে আগুন দেয়। সময় তখন প্রায় বিকেল 5টা। অস্ত্র নিয়ে থানা থেকে বের হয়ে আসে পুলিশের একটি দল, সরাসরি গুলি ছুড়ে জনতাকে লক্ষ্য করে। এর 22 মিনিট পর পাশেই একটি গলিতে দেখা যায় এক তরুণকে ধরে ফেলেছে পুলিশের দলটি। অস্ত্র তাক করে ঘিরে ধরে তাকে। এরপর একজন পুলিশ সরাসরি তার মুখে গুলি করে। ওই তরুণ মাটিতে লুটিয়ে পড়লেও তখনও জ্ঞান ছিল। 2 জন পুলিশ তাকে টেনে হাসপাতালের সামনে দিয়ে থানার কাছে নিয়ে যায়। এরপর আর দেখা মেলেনি ওই তরুণের। অনুসন্ধানে জানা যায় 20 বছর বয়সী ওই তরুণের নাম মোহাম্মদ হৃদয়। পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালাতো সে। এখনও তার মৃতদেহ খুঁজে বেড়াচ্ছে স্বজনরা। পরের ঘটনাটি যাত্রাবাড়ির। দুপুর 2টার দিকে যাত্রাবাড়ির থানার সামনে জড়ো হওয়া ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করে পুলিশ। কয়েক মিনিট পর দেখা যায় একজন কর্মকর্তা বের হয়ে এসে জনতার দিকে গ্রেনেড নিক্ষেপ করে। মাটিতে লুটিয়ে পড়া আহত ব্যক্তিকে রাইফেলের বাট দিয়ে আঘাত করে। আরেক ব্যক্তি কনক্রিটের স্তম্ভের আড়ালে লুকোনোর চেষ্টা করেও বাঁচতে পারেননি। কাছ থেকে বেশ কয়েকবার গুলি করা হয় তাকে। ITJPর বিশ্লেষণ বলছে এ ঘটনায় কমপক্ষে 19 জন নিহত বা আহত হয়েছে। এসব ভিডিওতে স্পষ্ট কোনো হুমকি ছাড়াই নিরস্ত্র জনতাকে গুলি করে পুলিশ। জুলাই আগস্টে ছাত্র জনতার হত্যার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা কতখানি সম্ভব তা নিয়ে কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক। I met with the prosecutor from the International Criminal Tribunal and was really reassured by the fact that he's taking these cases very seriously. কথা বলেন শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া নিয়েও। They are quite clear that in terms of their law they can conduct such a trial in absentia. টিউলিপ এসব হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধিতা করেননি, পুরোটা সময় নীরব ছিলেন বলে জানান। Have you heard Tulip acknowledge the atrocities that have taken place? জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে 1500 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তবে ITJP বলছে এই সংখ্যা আরও বেশি হবে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে চায় পাকিস্তান। এ বিষয়ে 2 দেশের সেনাবাহিনী উচ্চ পর্যায়ে বৈঠক হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR একথা জানিয়েছে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশ পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে ছিল। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক জোরদার হচ্ছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার PSO লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। শেখ হাসিনার শাসনামলের 15 বছর পর এই বৈঠক অনুষ্ঠিত হলো। ISPR এর বিবৃতিতে জানা যায় বৈঠকে 2 কর্মকর্তা একমত হন বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ এবং বহিঃশক্তির প্রভাব থাকা সত্ত্বেও 2 দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে। এছাড়া প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে 2 দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান, সহযোগিতা ও অংশীদারিত্বের মাত্রা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
পাকিস্তানের সেনাপ্রধান বলেন, দুই দেশের প্রতিরক্ষা বাহিনী সহযোগিতাপূর্ণ পদক্ষেপের মাধ্যমেই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা সম্ভব। আর বাংলাদেশের পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান বলেন, সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের সাহসের পরিচয় দিয়েছে। ভারত ঘেঁষা হাসিনার পতনের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের মধ্যে কয়েকবার বৈঠক হয়েছে। দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি ও বাণিজ্যিক জাহাজ চলাচল ৭১ সালের পর ফের শুরু হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে টানা মূল্যস্ফীতির সাথে নতুন করে ভ্যাট, সংসার চালাতে হিমশিম সাধারণ মানুষ। আবার আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। দেশের স্বার্থই যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে বাংলাদেশ ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রাখতে চায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চীনে ৩ দিনের সফর সংক্রান্ত বিষয় তুলে ধরতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বার্থ অক্ষুণ্ণ রাখতে কাউকে অসন্তুষ্ট করবে না বাংলাদেশ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সরকারের উচ্চ পর্যায়ের আমন্ত্রণে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ২০ জানুয়ারি চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফর সংক্রান্ত বিষয়ের খুঁটিনাটি নিয়ে মন্ত্রণালয় কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। চীনের সঙ্গে চলমান বিভিন্ন প্রকল্পে সুদের হার কমানো ও ঋণ পরিশোধের সময় বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে জানান উপদেষ্টা। যে কোনো কিছুতে আমরা ইন্টারেস্ট রেট কমানো এবং পরিশোধের সময় বাড়ানোর জন্য বলবো, এবং কমিটমেন্ট ফি যেটা এটা যাতে তুলে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। কোনো কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এবং পরিশোধ অনেক সহজ হয়। কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন নিয়ে উপদেষ্টা জানান, কাউকে অসন্তুষ্ট না করে যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ। 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ, ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 3টি দেশের সাথে সম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা অবশ্যই একটা ব্যালেন্স রিলেশন মেনটেন করব। আমরা কাউকেই অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের স্বার্থ রক্ষা করে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখব। মিয়ানমারের সঙ্গে চীনের সুসম্পর্কের জের ধরে রোহিঙ্গা ইস্যুতে দেশটির সহযোগিতা চাওয়ার কথা জানান উপদেষ্টা। চীনের যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে মিয়ানমারের উপরে, কাজে আমরা চাইবো যে চীন যেন আমাদেরকে এই ব্যাপারে যথেষ্ট সহায়তা করে। এটা আপনারা জানেন যে একদিনে বা 1 মাসে সমাধান করার মতো বিষয় না। রোহিঙ্গা সমস্যা দীর্ঘমেয়াদে। সীমান্তে সমস্যা নতুন নয় উল্লেখ করে ভারতের সঙ্গে নেগোসিয়েশন অব্যাহত থাকবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এবং তখন এটা নেগোসিয়েশনের প্রশ্ন আছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি রাখা ও না রাখা নিয়ে দুই পক্ষের বিক্ষোভ কর্মসূচি চলাকালে হাতাহাতি ও হামলা হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন। পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ এবং জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তিসহ 5 দফা দাবিতে সকালে এনসিটিবি ভবন ঘেরাও করে স্টুডেন্ট ফর সভরেন্টি নামের একটি সংগঠন। অন্যদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আরেকটি দল পাঠ্য বইয়ের গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে এনসিটিভির সামনে কর্মসূচি পালন করতে যায়। দুই সংগঠন এনসিটিভির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পুলিশ দুই পক্ষকে সরিয়ে দিয়ে মাঝে অবস্থান নেয়। বেলা 1টার কিছু সময় পর আদিবাসী ছাত্র জনতার ব্যানারে আসাদের উপর হামলা হয়। এতে নারীসহ বেশ কয়েকজন আহত হয়। জুলাই বিপ্লবের মাধ্যমে দলমত নির্বিশেষে যে ঐক্যের সৃষ্টি হয়েছিল তা নস্যাৎ করতে ফ্যাসিবাদের দোসররা সক্রিয়। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণের জন্য চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র। এসব অভিযোগ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এনসিটিভিতে শিক্ষার্থীদের ওপর হামলার দ্রুত বিচারের দাবি জানিয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। এনসিটিভিতে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। জুলাই বিপ্লবের খুনিদের শাস্তি না হওয়ায় একের পর এক ষড়যন্ত্র চলছে। তারই ধারাবাহিকতায় এনসিটিভিতে আবারও রক্তপাত বলে মন্তব্য করেন বিক্ষুব্ধরা। যেই বাংলাদেশের স্বপ্ন আমরা জুলাই অগাস্টে দেখেছিলাম,
সেইটি যদি আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করতে চাই, সবার আগে লাগবে দৃশ্যমান শাস্তি। তালবাহান আমরা সহ্য করব না, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। ৭২-এর সংবিধান বাতিল না করলে পাহাড়ি বাঙালিদের মধ্যে জাতিগত বিভেদ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। মুজিববাদী যেই সংবিধানে আপনাদেরকে কোনো স্থান দেওয়া হয় নাই, সেই সংবিধানের বিরুদ্ধে আপনাদের আওয়াজ জারি রাখুন। এনসিটিবিতে হামলায় বিভিন্ন রাজনৈতিক দল আবারও লাশের রাজনীতি শুরু করেছে। ফাঁদে পা না দিয়ে সংকট সমাধানে আলোচনার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। ডিসকাশনের মধ্যে দিয়ে সলিউশনে পৌঁছানো যায়। অপারেশন করে, সাপ্রেশন করে, নির্যাতন করে, নিপীড়ন করে কখনোই সলিউশনে পৌঁছানো সম্ভব নয়। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে বিচারের দাবিও জানায় ছাত্র নেতারা। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। এমনিতে গত কয়েক বছর ধরে টানা মূল্যস্ফীতির চাপ, তার উপর অর্থ বছরের মাঝামাঝি এত শতাধিক পণ্যের নতুন করে ভ্যাট আরোপ, সব মিলিয়ে অসহায় মানুষের বোবা কান্নার গোঙানি। সেই সব মানুষের কথা তুলে ধরেছেন মাহিলা ইসলাম। দিনমজুর মোহাম্মদ আলী মোটের কাজ করে ৫ সদস্য সংসার চালাতে হয় তাকে। ১ বছরের ব্যবধানে আলীর কাঁধে ১.৫ লাখ টাকার দেনার বোঝা। ৪০০-৫০০ টাকা ৪০০ টাকা সংসার চলতো, এখন লাগে এই জায়গাতে ৮০০-১০০০, এও সংসার চলে না। প্রতি মাসে ২,০০০, ১০,০০০, ৮,০০০, 7,০০০, ৫,০০০ ভর্তুকি লাগে। স্বামীহারা এই পোশাক শ্রমিকের পক্ষে একমাত্র সন্তানের জন্য পড়াশোনার খরচটা জোগাতে হিমশিম অবস্থা। যদি গার্মেন্টস কোম্পানি ভালো হয় অবশ্যই ঠিকমতো স্যালারি দেয়, স্যালারি দিলে কোনো রকম চলে যায়। হারামাস দোকান বাকি খাইলে দেখা যায় মাস শেষে ওইটা থাকে না। আমার ছেলেটা আগে লেখাপড়া করতো, এখন করে না। আমার ছেলেটার ওর মামারা চালায়। জিনিসপত্রের আকাশ ছোঁয়া দামে উবার ড্রাইভার কিংবা ক্ষুদ্র ব্যবসায়ী সবার জীবনই এখন নাভিশ্বাস। হায় হুতাশ ছাড়া তাদের জীবনে এখন যেন আর কোনো সম্বল নেই। বাজারে ঘুরলেই তো সবকিছুই আর কি এলোমেলো লাগে আর কি। সরকারি বেতন ছিল বা অন্য যে কাজকাম ছিল তো ওগুলার তো বাড়ে নাই, বেতন ভাতা বা কোনো কাজকামে কোনো অগ্রগতি নেই। বছরের মাঝামাঝি এসে আচমকা শতাধিক পণ্যের উপর বাড়তি ভ্যাট চাপিয়ে দেয়ায় বেড়েছে শুধু মানুষের অসহায়ত্ব। ৫ই আগস্টের বিপ্লবের পরের যে অবস্থান, এই অবস্থানটা আমাদের জন্য খুব কঠিন একটা ফেস করতেছে। যেখানে আমাদের এখন নিজেরা চলতে আমাদের না বিশ্বাস, সেখানে ব্যাড ট্যাক্স। তাদের সবার একটাই কথা, বর্তমান সরকার জনগণের সরকার হয়ে থাকলে সাধারণ মানুষের কথা কেন ভাবছে না? মাহিলা ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট ঘটনার ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে বই হলো তার একমাত্র বাহন বলে মন্তব্য করেছেন ২১শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনৌভা মাহবুব সালাম। হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণ অভ্যুত্থান নামে বইটি সেই ইতিহাস পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরেছে বলেও মন্তব্য করেন তিনি। গত ১৫ বছরে বিচারবঞ্চিত মানুষের জন্য আগামী দিনগুলোতে কাজ করার কথাও জানান তিনি। সকালে সুপ্রিম কোর্টে বই মেলা পরিদর্শন করে এসব কথা জানান তাসনৌভা মাহবুব সালাম। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। প্রতি বছরের মতো গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের বার ভবনের নিচতলায় শুরু হয় বইমেলা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই বইমেলার উদ্বোধন করেন। বুধবার সুপ্রিম কোর্টে বইমেলা পরিদর্শনে যান ২১শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনৌভা মাহবুব সালাম। বইমেলায় ঘুরতে গিয়ে তাসনৌভা জানান, আইন নিয়ে পড়াশোনা করায় আইন আদালত নিয়ে রয়েছে তার শ্রদ্ধা ও ভালোবাসা। আমার কথা, যে সরকারি আসুক, কোর্টের কাজ কোর্ট করবে। এখানে যেটা রং, রাইটই হওয়া উচিত। এখানে হস্তক্ষেপ না করাটাই আমি মনে করি সবার জন্য ভালো। তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে স্নাতক করেন। এরপর ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ও মেরিটাইম ল এর উপর ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি সুইডেন থেকে এলএলএম পাশ করেন। বর্তমানে দ্য ল স্কয়ার নামে একটি ল ফার্মে ব্যারিস্টার সাইদুল হক দিনারের সাথে কাজ করছেন তিনি। ভবিষ্যতে বিচারপ্রার্থী জনগণের জন্য কাজ করার আশা প্রকাশ করেন তিনি। এখানে আসতে পেরে আসলে আমার অনেক ভালো লাগছে, বিকজ বিং এ লয়ার এই জায়গাটা আমার জন্য স্পেশাল। লাইক আফটার কামিং ফ্রম লন্ডন, আমি আসলে ইনভলভ হয়ে গেছিলাম আমার বিজনেসে।
বাট ইনশাল্লাহ আইনের সাথে কাজ করতে চাই, কাজ করব। দেশের যে মানুষ যে আস্থার জায়গা এটা নিয়ে কাজ করতে চাই খুব ভালোভাবে। বর্তমানে ব্যবসার পাশাপাশি আইন পেশাতেও নিযুক্ত থাকা তাসনোভা বলেন, বইমেলায় সর্বোচ্চ বিক্রি হওয়া হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণ অভ্যুত্থান নামে বইটি সেই ইতিহাস পুঙ্খানুপুঙ্খরূপে তুলে ধরেছে। থ্যাংক ইউ দিতে চাই মেহেদি হাসান ডালিম, বিকজ হি হ্যাজ রিটেন অল দি ডিটেলস হিয়ার, যে ওখানে কখন কী হচ্ছিল। এবং আমার যেটা মনে হচ্ছে উনি যেভাবে লিখেছেন এটা আসলে টোটাল সিনারিওর উপরে লেখা হয়েছে, এবং হি ওয়াজ দেয়ার, এবং পয়েন্ট পয়েন্ট লেখা যেটা যে রায় হচ্ছিল অ্যান্ড এভরিথিং। সো এইটা আসলে ভেরি ইম্পর্ট্যান্ট। এই বইটা সবার পড়া উচিত, আমাদের জেনারেশন বলেন বা সামনে যারা আসবে সবার এটা জানতে হবে। বইটির লেখক জানান, একটি রায়কে কেন্দ্র করে ছোট আকারে শুরু হওয়া আন্দোলন কিভাবে গণ অভ্যুত্থানের রূপ নেয় তা ধারাবাহিকভাবে তুলে ধরেছেন তিনি। গণ অভ্যুত্থানের রূপ নিল সেই ধারাবাহিক কর্মসূচিগুলো এবং অন্দরমহলের অনেক চাঞ্চল্যকর ঘটনা, যেগুলো সাধারণত কোনো পত্রিকাতে আসেনি এবং কেউ জানেও না। আমি যেহেতু এই আদালতে অনেক দিন ধরে আমি কাভার করি, সেইখান থেকে আমি এই তথ্যগুলো তুলে এনেছি এই বইতে। বইমেলায় 32টি স্টলে জনস্বার্থ, বছরের গুরুত্বপূর্ণ রায়সহ বেশ কিছু বই রয়েছে যার সুবিধা নিতে পারে আইনজীবীরা। প্রতি মুহূর্তে যেই ঘটনা প্রবাহগুলো ঘটেছে সেগুলো সম্পর্কে বেশ কিছু বই এখানে দেখলাম, এবং আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো তো অবশ্যই ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। বইমেলার বিক্রেতারাও জানান, বই কিনতে আইনজীবী ছাড়াও আসছেন অন্য পেশার মানুষজন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবার আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। সোশ্যাল ইসলামী ব্যাংকের রাজধানী মোহাম্মদপুর শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাজমুস সায়াদাত। গ্রাহক সন্তুষ্টি বড় চালিকা শক্তি উল্লেখ করে এ সময় তিনি গ্রাহকদের SIBL এর উপর আস্থা রেখে পূর্বের ন্যায় ব্যাংকিং কার্যক্রম চালানোর আহ্বান জানান। মোহাম্মদপুর শাখার ব্যবস্থাপক জাফরিন খন্দকারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মোহাম্মদ মাজহারুল হক, ফরেন এক্সচেঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুহিবুল কাদির ও ধানমন্ডি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সমাবেশে প্রায় 200 গ্রাহক অংশগ্রহণ করেন। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রিজার্ভ চুরির সন্দেহের তালিকায় SK সুর, সহযোগী ভারতীয় নাগরিক রাকেশ। পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগে ক্ষমতার অপব্যবহার, খতিয়ে দেখবে দুদক। ফেব্রুয়ারি মাঝামাঝিতে সংস্কার নিয়ে সংলাপ, সংশোধিত রিপোর্টের জন্য বাড়ালো 15 দিন। জুলাই আগস্ট বর্বরতার নতুন ভিডিও প্রকাশ, এখনো খুঁজে পাওয়া যায়নি এক তরুণের মৃতদেহ। বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে চায় পাকিস্তান, 2 সেনাবাহিনী উচ্চ পর্যায়ের বৈঠক। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।